আরে দিদি দাদা প্লিজ একটু চাপো পার্থদা, ফ্রেমটা আসছে না। ম্যাডাম ম্যাডাম এদিকে একটু এদিকে দিদি একটু মাথাটা চলে যাবে পেছনে পেছনের দিকে। আরে দিদি ভীষণই কনফিডেন্ট, আর কনফিডেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয় আলাপ সকলের সাথে, এটা আমার এখানে এসে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি এনাদের অনেকদিন ধরে চিনি, তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা। কনফিডেন্ট তো আছি, এটা তো মানে বলার নয়। এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী, তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে। এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হলো, এবং প্রত্যেকজন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স, তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই না। একজন বরানগরের একজন কাউন্সিলর পোস্ট করে রেখেছিলেন যে অভিনেত্রী প্রার্থী চাই না, সেক্ষেত্রে বিষয়টি কিভাবে দেখছেন আপনি? উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, কিভাবে দেখছেন সেটা? সেই পোস্টটা কবে হয়েছিল? গতকালকে অ্যানাউন্সমেন্টের পর? একদম একদম অ্যানাউন্সমেন্টের পর হয়েছিল কি? আমি বলি, যদি এটা অ্যানাউন্সমেন্টের আগে হয়ে থাকে তাহলে সেখানে আমি ভুল কিছু দেখছি না, কারণ আমাদের দলে কোনো কিছু কারোর উপরে, আমাদের কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয় না। আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করব। আমাদের যদি কোনো অনুভূতি হয়, কোনো কিছু বলার থাকে, সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে। এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে, সেইটা আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে। কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয়, সেটা তার ব্যক্তিগত তার ইচ্ছা বা তার মতামত, সেটা হতেই পারে, সেখানে আমি ভুল কিছু দেখছি না। অ্যানাউন্সমেন্টের আগে হয়েছে, ব্যক্তিগত মতবাদ তারা জানিয়েছে, দেয়ার নাথিং রং। সাধারণত তৃণমূল কংগ্রেসের অন্তরে একটা গুঞ্জন ছিল যে সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়াতে সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছে এবং সেটা ধারাবাহিকভাবে করেছে। লোকসভা নির্বাচনে বৃহত্তর রাউন্ডে হয়তো তাকে টিকিট পাওয়া যায়নি, কিন্তু বড়নগর বাইলেকশনে তিনি টিকিট পেয়েছেন। এখনো দলের অন্তরে এই গুঞ্জনটা ছিল যে বেসিক্যালি শি স্পিড ফর বাঁকুড়া। এবার বাই ইলেকশনে বড়নগর হঠাৎ করে 1.5 মাস নতুন করে লোকজনের সঙ্গে জনসংযোগ, এটাকে বেটার ছিল না বাঁকুড়াতে? অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না, সেটা আমার নেত্রী, আমার নেতা এবং আমার দল বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই, আমার জন্ম নর্থ 24 পরগনাতেই আমি জন্মেছি। তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্য নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল, কারণ আমি তো এখানেই জন্ম, আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে। তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না। 1.5 মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো, এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি। এখানে আমরা আমাদের যেটা মূল এজেন্ডা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগোবো, এটাই আমরা করছি। আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন, আমরা যারা শিখছি, আমরা যারা এই প্রজন্মের, আমরাও সেটাই করছি। তো নতুনত্ব কি আছে? আর আমি তো জন্মেছি এখানে, বিধাননগরে আমার জন্ম, তো এখানে নতুনের কি আছে? আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছি, যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম, আমরা মিটিং করতাম, কাকুরা আসতেন, দিদিরা আসতেন, সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে, চা খাচ্ছি, কথা বলছি, আবার কি এর থেকে বেশি? উনি ভীষণ স্ট্রং, উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি। আমি তো বলবো, আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে, তো আমি তো বলছি যে উনি মানে ভীষণ স্ট্রং, এবং আমার জন্য এটা ভালো। আমি ভীষণ সেলফিশ, আমি শিখবো, কিন্তু মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে। উনি যদি স্ট্রং হন, যত স্ট্রং হবেন আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে। এটাই তো মজা, এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স। তো আপনার যে ডায়লগ মার গুটির দিয়ে চাপ দিয়ে খা, এটাকে বিদ্রুপ করেছেন সজল ঘোষ, আপনার অপোজিশন, তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, কিভাবে দেখছেন বিষয়টা? আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না, বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো, যতই প্ররোচনা দেওয়া হোক না কেন, তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না, কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি। কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মনে হয় আইডিওলজি, তারা এটাই হয়তো জানেন, এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া, ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিক ভাবে খুব শক্তিশালী হওয়া।
ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা। আমাদের এই শিক্ষা আমরা পাইনি। আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ। আর একটা কোয়েশ্চেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে তাপস রায় 35,000-এর কিছু বেশি ভোটে জিতেছিলেন। ওনার অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন পার্ণ মিত্র বিজেপি। এবার ঠিক অ্যাডভার্স হয়ে গেছে, আপনি সেলিব্রিটি ক্যান্ডিডেট এবং অপোনেন্ট পলিটিক্যাল ফিগার, তো এটা একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, অন্যরকম তো। কিরকম ভাবে অন্যরকম বলছি? দেখো, অন্যরকম না, জিনিসটা এক। কেমন ভাবে এক বলতো? যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী। তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে, সেম জিনিসটা হিস্ট্রি উইল বি রিপিটিং ইটসেলফ अगेन, বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে। এইখানে শিল্পী বলে ওইটার ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ अगेन, 2021-এর হিস্ট্রিটা আবার হবে। উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি। আপনি যার নাম বললেন, আমি কারোর নাম নিয়ে বলবো না, আমাদের সেটা এথিক্স এর বাইরে। আপনি যার নাম বললেন, তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, তিনি একজন শিল্পী ছিলেন, কিন্তু সেটা তার প্রফেশনাল কাজ ছিল। তিনি এক বিজেপির ক্যান্ডিডেট হয়ে হেরেছেন, ঠিকই তো। এখানে বিজেপির ক্যান্ডিডেট আবারও হারবে, দেখি না। তাতে শিল্পী হই কি না হই কি আছে? দেখো, আমরা অবশ্যই আজকে সায়ন্তিকা হয়েছি, আমি আমার শিল্পী পরিচিতিটাই আমাকে আজকে সায়ন্তিকা বানিয়েছে। আর সত্যি খুব কষ্ট করে কাজ করেছি 10 বছর ধরে, রোদে পুড়ে অনেক অডিশন দিয়ে কাজ করেছি এবং আমি গর্বিত যে আমি একজন শিল্পী হয়ে জন্মেছি। যে আমি যখন স্টেজে কথা বলি, যে ওই ডায়লগ দিয়ে যখন 10,000 মানুষ বসে শোনে এবং তারা আনন্দ পায়, আমি সারা মানে এটাই কামনা করবো যে সবসময় যেন সেই শিল্পী সত্তাটা আমার মধ্যে বেঁচে থাকে। তো এটাতে খারাপ কিছু নেই। বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসে একটাই মুখ, বাকি সব মুখোশ। এমপি টিকিট না পেয়ে অভিমানী সায়ন্তিকাকে দলনেত্রী এই উপনির্বাচনে টিকিটটা দিচ্ছে, দেখছেন খারাপ কি আছে গো? এমনি করছো কেন তোমরা? ভালোই তো। হ্যাঁ, আমি যদি পেয়ে থাকি কি অসুবিধা আছে? এমনি পরিচয় পর্ব চলছে, কি মনে হচ্ছে বরানগরে কতটা ইম্প্যাক্ট করবে এই ক্যান্ডিডেট? প্রথমত বলি, আমাদের লোকসভা নির্বাচনের সাথে সাথে এই বিধানসভা নির্বাচনটা হচ্ছে, এটা হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের যিনি প্রার্থী ছিলেন তিনি চলে যাওয়াতে এই জায়গায় ইলেকশনটা হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী দলের পক্ষ থেকে সায়ন্তিকা ব্যানার্জিকে করা হয়েছে। আমাদের দল যখন প্রার্থী ঘোষণা করে দেয়, তখন আমাদের সবাইকে সেই প্রার্থীর হয়ে প্রচার এবং তার হয়ে দলের নির্দেশ সবাইকে কাজ করতে হবে। এবং আমার বিশ্বাস সায়ন্তিকা ব্যানার্জি এবারে নির্বাচনে তাদের মানুষের আশীর্বাদ নিয়ে যাবে বিধানসভা। তার কারণ আমি সায়ন্তিকা সম্পর্কে বলতে পারি এইটুকু যে সায়ন্তিকা, তার বাড়ি আমাদের বিধাননগর অঞ্চলে তার বাড়ি, কিন্তু সায়ন্তিকা বিধাননগরের বাড়ি হলো, সায়ন্তিকা মানুষের সাথে খুব ভালো মিশতে পারে, মানুষের ভালো কাজ করতে পারে। ওকে আমি সেলিব্রিটি হিসেবে মানি না, কারণ ওকে সেলিব্রিটি শুধু বলে না, ও একজন সাধারণ মানুষের মতো ও কাজ করে। আমার বিশ্বাস বরানগর খুব পলিটিক্যাল জায়গা। বরানগরে যারা পৌরপ্রতিনিধিরা আছেন, যারা ওয়ার্কার্স আছেন আমাদের, তারা খুব সাউন্ড। আমি যে কোনো দিদি যখন আমাকে জিজ্ঞেস করেছেন, আমার পাঠালে কোনো অসুবিধা হবে না, আর সাদরে গ্রহণ করেছে সবাই। আজকেও দেখবেন সমস্ত চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা সবাই এসছে, সবাইকে উৎসাহ সায়ন্তিকাকে দিয়ে। আমার বিশ্বাস এই লোকসভা যেমন আমরা জিতব, তখন একটা কোয়েশ্চেন আছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা গুঞ্জন ছিল যে বেসিক্যালি শি ইজ ফিট ফর বাঁকুড়া, কারণ ওখানেও দীর্ঘদিন ধরে সংগঠন করেছে গত বিধানসভার পর থেকে, লোকসভার পর থেকে। আর সেলিব্রিটি ক্যান্ডিডেট নিয়ে বরানগরের কয়েকজন টিএমসি কাউন্সিলর এবং টিএমসির যারা কর্মী, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তারা রাজনৈতিক ব্যক্তি চান, সেলিব্রিটি নন। ইনফ্যাক্ট এই অ্যাডজাসেন্ট শিথিল মোড় সেখানকার শান্তনু সেন, তিনিও সেই রকমই ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনৈতিক লোক হলে ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা ক্যান্ডিডেট এটাকে কিভাবে নিচ্ছে? আমি তো বললাম, সায়ন্তিকাকে আমি শুধু সেলিব্রিটি মনে করি না, সায়ন্তিকা একজন পলিটিক্যালের কর্মীর মতো। আমি দেখেছি ও একটু সম্পূর্ণ আলাদা আছে। আর দল যখন যাকে সিদ্ধান্ত করে দেবে, সেই সিদ্ধান্তটাকে সবাইকে মেনে নিতে হবে। দল সিদ্ধান্ত করেছে সায়ন্তিকা ব্যানার্জি
সায়ন্তিকা ব্যানার্জি সে নির্বাচনে লড়বে এবং মানুষের আশীর্বাদ সে পাবে। আর আপনি একজনে বললেন একজন কাউন্সিলর মনে হয় এখানকার, সে করেছিল, সে সকালেও আমরা ফোন করেছিল, সেটা ভুল বুঝে করেছিলাম। আমি কিন্তু পুরো নির্বাচনে কাজ করি। আচ্ছা, তাপস রায় লাস্ট অ্যাসেম্বলি ভোটে এখানে 2021-এ 35,000-এর কিছু বেশি ভোটে জিতেছেন, কিন্তু এবার সায়ন্তিকা বাই ইলেকশনে এখানে ক্যান্ডিডেট, তার এগেনস্টে বিজেপির প্রার্থী সজল ঘোষ। আপনাকে যেটা কোয়েশ্চেন যে সজল ঘোষ তো পুরো পলিটিক্যাল পার্সন, তো আপনার কি মনে হয় যে মার্জিনটা কনসিস্টেন্ট রাখা পসিবল? দেখুন, আমি ঈশ্বরে আমি মনে করি আমি গণতার না যে করে ভবিষ্যৎবাণী করে দেবো কত ভোটে কে কে জিতবে। আমি বলতে পারি আমাদের প্রার্থী জিতবে, একটু বিশ্বাস আছে। কারণ সায়ন্তিকা যে পার্টির তিনি পার্টি, আমাদের সরকার, রাজ্য সরকার উন্নয়নের উপর ভোট চাইছে মানুষ। সরকার এখানে বহু কাজ করেছে, এই বিধানসভায় সরকার অনেক কাজ করেছে। আমি উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আমরা অংশগ্রহণ করছি, আর উন্নয়নকে সামনে রেখে আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী যে কাজ করেছে, দিদি যে কাজ করেছে রাজ্যে, সে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং যে সমস্ত প্রকল্পগুলো সরকার দিয়েছে মানুষকে, সেই যারা বেনিফিটেড হয়েছে তাদের সমর্থনেই সাহায্যই সাহায্য। সুজিতদা, সজল ঘোষ বলেছেন তৃণমূলের একটাই মুখ, বাকি সব মুখোশ, আর তৃণমূল অভিনেত্রীদের উপর বেশি বিশ্বাসী, কারণ রাজনৈতিক দলের কর্মীরা দাঁড়ালে তারা ভোট পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত অভিনেতা এবং অভিনেত্রীদের ভোট নেওয়ার চেষ্টা করছেন, কি বলবেন? গতকালও বিদ্রুপ করে বলেছেন সায়ন্তিকা অ্যাকোয়াটিকা যেই দাঁড়াক প্রার্থী আমরা ভাবছি মমতা ব্যানার্জি। দেখুন, আমি কোনো এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারোর সম্পর্কে আমি কোনোদিন মন্তব্য করি না, করবো না। সায়ন্তিকার কালকে এখানে কর্মী সভা আছে, সেই কর্মী সভাই বুঝতে পারবেন, সেই কর্মী সভায় কর্মীরাই আসবে। কাল 10টায় রবীন্দ্র ভবনে সবাইকে বলবো আপনারা আসবেন, আমাদের কর্মী সভা আছে, সেই কর্মী সভাই আপনারা বুঝতে পারবেন যে মানুষ সায়ন্তিকা কিংবা আমাদের পার্টির পক্ষে আছে, সেটা কর্মী সভা। সুজিতদা আমি থাকবো, আমাকে পার্টি থেকেও বলা হয়েছে যে সায়ন্তিকাকে দেখার জন্য। বলছি সুজিতদা, বিরোধীরা মনে করছেন যে এমপি টিকিট পাওয়া উচিত ছিল সায়ন্তিকার, অভিমানী হতে দেখা গেছে। তারপরে কি দলের এই সিদ্ধান্ত, বরানগর বিধানসভার উপনির্বাচনে তিনি প্রার্থী হলেন, তারপরে কি দলের সিদ্ধান্ত এমপি টিকিট যে অভিমানী সায়ন্তিকা? কোথায় কাকে দেবে এটা দলের সিদ্ধান্ত, সেই দলের সিদ্ধান্তটাকে আমাদের যেই সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছার উপর কিছু হয় না, দল যেটা সিদ্ধান্ত করে দেবে সেই সিদ্ধান্তটা